একটা খুব কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে পিরিয়ডস নিয়ে। হ্যাঁ, এই পিরিয়ডস যে পার্টটা যদি অনিয়মিত হয়, সেক্ষেত্রে কি পিসিওডির কোনো লক্ষণ হতে পারে? রাত জাগছে, দিনের বেলা ঘুমাচ্ছে, অথবা দেখা যাচ্ছে অনেক লেট নাইট অবধি জেগে থাকছে, এটা একটা বাজে লাইফস্টাইল। অনিয়মিত যে পিরিয়ডসের ব্যাপার, এটা কি স্বাভাবিক? না দেখুন, অনিয়মিত পিরিয়ড হওয়াটা স্বাভাবিক নয়। নর্মাল যেটা মেনস্ট্রুয়াল সাইকেল হওয়া উচিত, 23 থেকে 35 ডেজের একটা সাইকেল থাকা উচিত। কারণ অনেক সময় দেখা যায় অনিয়মিত পিরিয়ড হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ডায়াগনোসিস হলো প্রেগনেন্সি। এটা কি ওয়ার্কিং ওম্যানদের বেশি হয় না? দেখুন, ওয়ার্কিং ওম্যান বা বাড়িতে থাকে, তাদের মধ্যে কোনোটার মধ্যেই ডিফারেন্স নেই, দুজনেরই হতে পারে। এই যে ওভারিতে যে সিস্টটা হয়, এটা কোনো ক্যান্সারের লক্ষণ না, এটা স্বাভাবিক? সিস্ট যাদের হয় তাদের কিন্তু এটা ভেতর থেকে ওভারিটাকে আস্তে আস্তে নষ্ট করতে থাকে, তখন কিন্তু বাচ্চা আসতে প্রবলেম হচ্ছে। বাচ্চা নেওয়ার সঠিক সময় কি আপনার মতে? বাচ্চা নেওয়ার সঠিক সময় কোনো এরকম কিছু নেই যে এই টাইমে নিতে হবে, কিন্তু আমরা কয়েকটা টাইম আছে যেগুলোকে অ্যাভয়েড করতে বলি। ফ্রিকোয়েন্টলি যদি আলট্রাসোনোগ্রাফি করা হয়, এতে কি কোনো প্রবলেম হয় না? নর্মালি আমরা প্রেগনেন্সিতে অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 7 বার আল্ট্রাসাউন্ড করাই, তো এটা ম্যান্ডেটরি, দরকার। এবং আল্ট্রাসাউন্ডে বাচ্চার কোনো ক্ষতি হয় না, এটা সম্পূর্ণরূপে একটা মিথ। মানে আমাদের ধরুন বাচ্চা দুভাবে হয়, একটা নর্মাল ডেলিভারি করে, একটা সিজারিয়ান করে। একদম। তো কোন প্রসেসটা একটা মহিলার জন্য ভালো? আমাকে যদি এটার মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে হয় একদম সংক্ষেপে, তাহলে নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের স্বাগত। স্বাস্থ্যকথা এপিসোডে আজকে আমরা পেয়ে গিয়েছি কলকাতার একজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট, ডক্টর পল্লব রায়কে। নমস্কার। নমস্কার। ও আজকে আপনাকে আমরা আমাদের এই পডকাস্টে পেয়ে সত্যি আমরা খুব আমার খুব ভালো লাগছে ভালো এখানে লাগছে। আজকে আসতে পেরেছি। এবার আজকে আপনাদের সাথে অনেক কিছু জিনিস নিয়ে ডিসকাস করব, যেগুলো মেয়েদের প্রবলেম হয় হ্যাঁ। সেগুলো নিয়ে। চলুন তো তাহলে স্টার্ট বলুন। বেসিক্যালি মেয়েদের একটা খুব কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে পিরিয়ডস নিয়ে। হ্যাঁ, এই পিরিয়ডস যে পার্টটা যদি অনিয়মিত হয়, সেক্ষেত্রে কি পিসিওডির কোনো লক্ষণ হতে পারে? বা এটা কি কোনো ডায়েট বা ফিজিক্যাল এক্সারসাইজ করলে এটা কি ঠিক হতে পারে? অ্যাকচুয়ালি দেখুন, মেয়েদের অনিয়মিত পিরিয়ড আজকের দিনে একটা সাংঘাতিক কমন জিনিস। আমাদের কাছে ধরুন 10 জন পেশেন্ট যদি আসে, তার মধ্যে 2-3 জন পেশেন্ট এরকম থাকে যে আমার অনিয়মিত পিরিয়ড হচ্ছে। এবার অনিয়মিত পিরিয়ডের দেখুন অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো পিসিওডি। এবার অনিয়মিত পিরিয়ড এখন এত কেন প্রিভ্যালেন্ট হচ্ছে, আগে প্রিভ্যালেন্ট কেন ছিল না? নাম্বার ওয়ান, এখন ম্যাক্সিমাম পেশেন্ট যারা আছে তারা আমাদের কাছে আসছে। আগে হয়তো বা প্রবলেম থাকতো, তারা ডাক্তারের কাছে আসতো না, ভয়ে থাকতো, বাড়িতে কাউকে কিছু বলতো না, কিন্তু এখন পেশেন্টরা আসছে। এবার তাছাড়াও আর একটা কি, মডার্ন লাইফস্টাইল যখন মডার্ন হচ্ছে, তার জন্য আমাদের কি ম্যাক্সিমাম পেশেন্টরা খুব সেডেন্টারি হয়ে যাচ্ছে। আগে আমরা অনেক কায়িক পরিশ্রম করতাম, সেগুলো কিছু করছে না। নেক্সট কি হচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, মানে ফুড হ্যাবিট ভালো না। নেক্সট কি হচ্ছে, বিভিন্ন কাজের পড়াশোনার চাপের জন্য স্ট্রেস তৈরি হচ্ছে, রাত জাগছে, দিনের বেলা ঘুমাচ্ছে, অথবা দেখা যাচ্ছে অনেক লেট নাইট অবধি জেগে থাকছে, এটা একটা বাজে লাইফস্টাইল। তো লাইফস্টাইল একটা কারণ, ডায়েট একটা কারণ, আর হলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়ার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। এবার দেখুন, পিসিওডি এমন একটা জিনিস, এটা একটা লাইফস্টাইল প্রবলেম। এটা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি, পেশেন্টরা এই যেগুলো আমি 3-4টে কারণ বললাম, এগুলোর জন্য দেখা যায় পেশেন্টের একটা অস্বাভাবিক ওয়েট গেইন হচ্ছে। ওয়েট গেইনের সাথে সাথে আস্তে আস্তে ওভারি থেকে কিছু কিছু ছোট ছোট সিস্টের তৈরি হচ্ছে। এটা একটা পুরোপুরি লাইফস্টাইল, তখন আমরা ওটাকে পলিসিস্টিক ওভারি ডিজিজ বলি। এবার এটা অনেকটা বড় একটা স্পেকট্রাম অফ ডিজিজ, এবার এই নিয়ে আলোচনা করতে থাকলে সারাদিন চলতে থাকবে। যাই হোক, আপনার যেটা কোয়েশ্চেন ছিল মেইনলি, যে এই ইয়েতে অনিয়মিত পিরিয়ডের
আসল কারণটা কি পিসিওডি। হ্যাঁ, অনিয়মিত পিরিয়ডের মেইন কারণটা পিসিওডি, কিন্তু সবসময় যে অনিয়মিত পিরিয়ড হলে পিসিওডি হবে এরকম না। আরও কিছু কিছু কারণ আছে যার জন্য হতে পারে, যেরকম ধরুন প্রিম্যাচিওর মেনোপজ হয়ে গেল, বা কোনো কারণে অনেক সময় দেখা যায় অনিয়মিত পিরিয়ড হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ডায়াগনোসিস হলো প্রেগনেন্সি। প্রেগনেন্ট হয়ে আছে কিন্তু আমরা সেটা ডায়াগনোস করতে পারি, ভাবছি যে অনিয়মিত পিরিয়ড হচ্ছে, এটাও হতে পারে বিভিন্ন ধরনের। বাট অ্যাকচুয়ালি দেখো এখন হুম, তো হুম, আমাদের যে লাইফস্টাইল মানে ওয়ার্ক মানে হুম, এই যে অনিয়মিত পিরিয়ডস বা হুম, হুম। পিসিওএস পিসিওএস বা পিসিওডি দুটো পিসিওডি মধ্যে সামান্য পার্থক্য আছে, কিন্তু দুটো সেম, একই টাইপেরই জিনিস বলতে এটা পারেন। কি ওয়ার্কিং ওমেনদের বেশি হয় না? দেখুন, ওয়ার্কিং ওম্যান বা বাড়িতে থাকে তাদের মধ্যে কোনোটার মধ্যেই ডিফারেন্স নেই, দুজনেরই হতে পারে। যেরকম যারা ধরুন হোম মেকার তাদেরও পিসিওডি হচ্ছে, আবার ওয়ার্কিং তাদেরও পিসিওডি হচ্ছে। এবার কেউ যদি ওয়ার্কিং অবস্থায় যদি হ্যাঁ ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, ধরুন ইয়োগা করে, এক্সারসাইজ করে, ওয়াকিং করে, তারপরে ঠিকঠাক টাইম মতো হেলদি ডায়েট করে, তাহলে তার পিসিওডির প্রবলেম থাকবে না। আবার ধরুন কেউ হোম মেকার, সে অনিয়মিত হয়ে যাচ্ছে, তার ধরুন বাড়ির কাজবাজ করতে করতে ঠিকঠাক মতো খাবার খেতে পারছে না, বা ধরুন সে এমন স্ট্রেস থাকছে যে তার হয়তো বা দেখা যাচ্ছে রাতে অনেক দেরি করে ঘুমাচ্ছে, সকালবেলা অনেক দেরি করে উঠছে, তো তারও পিসিওডি হতে পারে। সুতরাং ওয়ার্কিংদের হবে আর হোম মেকারদের হবে না, এটা সম্পূর্ণ এটা ভুল ধারণা। পার্সেন্টেজ কিন্তু কম বেশি হয় না না? না না না, একদম যে লাইফস্টাইল মেনটেন করবে সে ভালো থাকবে, তার পিসিওডির প্রবলেম হবে না। আর যে লাইফস্টাইল মেনটেন করবে না তাদের কিন্তু হবে। আর অনিয়মিত যে পিরিয়ডস এর ব্যাপার এটা কি স্বাভাবিক না? না দেখুন, অনিয়মিত পিরিয়ড হওয়াটা স্বাভাবিক নয়। নর্মাল যেটা মেনস্ট্রুয়াল সাইকেল হওয়া উচিত, যে 23 থেকে 35 ডেজের একটা সাইকেল থাকা উচিত। মানে একবার শুরু হচ্ছে আর সেকেন্ড টাইম যখন শুরু হচ্ছে তার মাঝখানে এই 23 থেকে 35 ডেজ একটা মোটামুটি গ্যাপ থাকা উচিত। আমরা মোটামুটি ধরে চলি যে 28 দিন থেকে 30 দিন এরকম থাকলে পেশেন্ট একদম ঠিকঠাক আছে। এবার যদি হয় যে কারোর ধরুন 2 মাস ধরে পরপর পিরিয়ড হচ্ছে, ওষুধ না খেলে পিরিয়ড হচ্ছে না, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাচ্ছে তারপরে পিরিয়ড হচ্ছে, বা কোনো আপনার ফার্মেসি থেকে ওষুধ খেয়ে তারপরে পিরিয়ড, এরকম যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা একদমই নর্মাল নয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং অবশ্যই সঠিক চিকিৎসা করানো উচিত। আর এই যে ওভারিতে যে সিস্টটা হয় এটা কি মানে কোনো ক্যান্সারের লক্ষণ না এটা স্বাভাবিক? মানে পিসিওডি সিস্ট না জেনারেল সিস্ট? জেনারেল মানে জেনারেল দুটোই সিস্ট, হতে পারে। দেখুন ওভারিতে, হ্যাঁ ওভারিতে সিস্ট দেখুন অনেক কারণে হতে পারে। মেইন যেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম পলিসিস্টিক, পলিসিস্টিকে যেটা হয় একসাথে ওভারিতে 20টার বেশি সিস্ট থাকে ছোট ছোট। এটা কিন্তু কোনোভাবেই ক্যান্সার কজ করে না, এটা সম্পূর্ণরূপে একটা লাইফস্টাইল ডিজিজ। এটাকে যদি আমরা লাইফস্টাইলটাকে ঠিক করে আর সামান্য কিছু মেডিসিন যদি দিয়ে দেই, পেশেন্ট সম্পূর্ণরূপে সুস্থ হয়, কোনো অপারেশন বা কিছুর দরকার পড়ে না। নেক্সট দেখুন, ওভারি একটা খুব অ্যাক্টিভ অর্গান, মানে প্রত্যেক মাসে মাসে একটা করে ডিম্বাণু তৈরি করে। এবার সেই ডিম্বাণু তৈরি করতে গিয়ে মাঝে মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে। এবার যে জিনিসটা হয় তখন অনেক সময় ছোট ছোট সিস্টের তৈরি হতে পারে, যেরকম সেগুলোকে আমরা বলি ফলিকুলার সিস্ট। এই ফলিকুলার সিস্ট নিজে থেকেই কিছুদিন পর চলে যায়। এছাড়াও অনেক সময় যেটা হতে পারে, যখন প্রেগনেন্সি চলে আসে তখন একটা কর্পাস লিউটিয়াল বলে একটা সিস্ট তৈরি হয়, ওটা কিন্তু প্রেগনেন্সিটাকে ঠিক রাখার জন্যই ওই সিস্টটা থাকে। নেক্সট কি আসতে পারে আপনার, এছাড়া আরও অনেক সিস্ট হয়, যেরকম ধরুন একটা ক্লিয়ার সিস্ট ওভারিতে। একটা ক্লিয়ার সিস্ট যদি থাকে যেখানে শুধুমাত্র জল ভরা, সেখানে অনেক সময় যদি ছোট সাইজের হয়, কোনো যদি অন্য কোনো প্রবলেম যদি না থাকে, তো সেটা কোনো চিকিৎসা না করলেও নিজে থেকেও কিছুদিন পর রিগ্রেস করে যেতে পারে। নেক্সট কি হয় যেগুলো নিয়ে আমরা একটু চিন্তিত থাকি, ধরুন কোনো একটা ওভারিয়ান সিস্ট আছে, তার মধ্যে কিছুটা সলিড কম্পোনেন্ট মানে মানে মাংসপেশির মতো কিছু, বা ব্লাড সাপ্লাই আছে যার সেরকম একটা কম্পোনেন্ট, প্লাস হলো সিস্টিক মানে যেখানে জল ভর্তি, এরকম যদি কোনো সিস্ট থাকে তাহলে সেটাকে আমরা যে ক্যান্সার হতে পারে সেদিকে আমরা চিন্তা করি। এবার দেখুন, একটা ওভারিয়ান সিস্ট হলে যদি সেটা একদম নর্মাল জল ভর্তি সিস্ট থাকে, তো সেখানে আমরা খুব একটা কয়েকটা জাস্ট ছোটোখাটো ইনভেস্টিগেশন, ইউএসজি, খুব বেশি হলে সিটি স্ক্যান করে ব্যাস তার এমনি ট্রিটমেন্টের মধ্যে চলে যাই। আর যদি খুব বড় সিস্ট হয় তখন আমরা ক্যান্সারের চেক আপ করি, বা যদি কোনো ওই সলিড সিস্টিক থাকে, ব্লাড সাপ্লাই বেশি থাকে, তখন আমরা ক্যান্সার সাসপেক্ট করে কিছু কিছু টিউমার মার্কার করাই, সিটি স্ক্যান করাই, ইনকেস যদি দরকার হয় এমআরআই করে তারপরে পেশেন্টের আমরা ফার্দার ইভ্যালুয়েশনের দিকে যাই।
এবার যদি আমরা পার্সেন্টেজের দিকে আসি, যে কত পার্সেন্ট বিনাইন, মানে কত পার্সেন্টের কোনো ক্যান্সার হয় না, মোটামুটি মোর দ্যান 95% যে ওভারিতে সিস্ট হয় সেগুলোর কোনো ক্যান্সার হয় না, অনলি 5%-এর ক্যান্সার হয়। কিন্তু এখানে একটা এজের ব্যাপার থাকে। ধরুন সাপোজ যেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ এজের মহিলারা, ধরুন যার যখন প্রথম মেন আর কি, মানে পিরিয়ড চালু হয়ে গেছে, তো না 8-10 বছর, না না আমি বলছি এতে আগে শুরুটা হলো মেনার্কি মিন্স ওই ধরুন অ্যাবাউট 10 to 12 ইয়ার্স। ওই টাইমটাতে আপনার ওর আগে যদি কোনো টিউমার হয় বা মেনোপজের পর, যেটা আপনি বললেন একটু আগে, আফটার মানে 45-50 এরকম পরে যখন মেনোপজ, এই দুটো টাইম যে মানে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের বাইরে যে টাইমগুলো, ওই টাইম শেষের পরে যদি তখন থাকে সিস্ট থাকে, তখন সেটাকে আমরা আরো মেটিকুলাসলি দেখি। নর্মালি যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যদি থাকে সেই টাইমের সিস্টগুলো ম্যাক্সিমামই বিনাইন হয়। রিপ্রোডাক্টিভ যে এজ, এই এজের মধ্যে যখন সিস্ট হয় তখন কি প্রেগন্যান্সিতে কোনো প্রবলেম কি ক্রিপ আপ করে? সিস্ট যেরকম বললাম অনেক টাইপের আছে, আমি তো দুটো একদম ম্যালিগন্যান্ট আর বললাম। এবার এছাড়া অনেক সিস্ট আছে, যেরকম আপনার ডার্ময়েড সিস্ট থাকে, তারপরে ধরুন চকলেট সিস্ট থাকে। এই যেই ধরনের সিস্টগুলো যেগুলো আছে, সেই সিস্টগুলো বিনাইন সিস্ট। কিন্তু আমাকে বুঝতে হবে যে ধরুন কারো চকলেট সিস্টটা তৈরি হওয়ার পুরো এটাই আলাদা, মানে মেকানিজমটাই আলাদা। কি হয়, ওখানে একটা ব্লিডিং হতে থাকে ওভারি থেকে, সেই ব্লিডিংটার জন্য ওভারির মধ্যে ব্লাড জমতে থাকে, পুরোনো ব্লাড জমে জমে সেখানে একটা চকলেট আকারের ফর্ম নেয়, তো সেটাকে আমরা চকলেট সিস্ট বলি। এবার এই চকলেট সিস্ট যাদের হয় তাদের কিন্তু এটা ভেতর থেকে ওভারিটাকে আস্তে আস্তে নষ্ট করতে থাকে, তখন কিন্তু তার অনেক সময় এরকম হয় যে বাচ্চা আসতে প্রবলেম হচ্ছে, আমরা একটা হরমোন বলি AMH, সেটা অনেকটা ডিগ্রেড করে যায়। এছাড়া অনেক সময় যে খুব খারাপ সিস্ট আছে, তার জন্য হয়তো বা ওভারিকে কোনো কারণে যদি অপারেশন করে বাদ দিতে হয়, তখন কিন্তু তার আপনার যে ফিউচার ফার্টিলিটি সেটা কিন্তু অনেকটা কমে যায়। আচ্ছা, আপনি তো ধরুন এত বছর ধরে গাইনোকোলজি প্র্যাকটিস করছেন, তো অ্যাকচুয়ালি বাচ্চা নেওয়ার সঠিক সময় কি আপনার মতে? ওকে, দেখুন, বাচ্চা নেওয়ার সঠিক সময় কোনো এরকম কিছু নেই যে এই টাইমে নিতে হবে, কিন্তু আমরা কয়েকটা টাইম আছে যেগুলোকে অ্যাভয়েড করতে বলি। ধরুন টিনেজে প্রেগনেন্সি নিতে আমরা বারণ করি। ধরুন সাপোজ 20 বছরের আগে মানে যে কোনো মেয়েকে প্রেগনেন্সি নিতে আমরা বারণ করি, কারণ তখন তার স্বাভাবিক যে গ্রোথটা বডির সেটা সম্পূর্ণরূপে তৈরি হয়নি, তার বডি এখনো অ্যাডাপ্টেড হয়নি যে প্রেগনেন্সি সে হ্যান্ডেল করতে পারে। তো তার ফলে কি হয়, কমপ্লিকেশন অনেক বেশি হয়। এই যে আমরা আগে দেখতাম প্রচুর মা মারা যেত এবং বাচ্চা মারা যেত, এগুলোর কিন্তু মেইন কারণ ছিল যে এই কম বয়সী বিয়ে এবং টিনেজ প্রেগনেন্সি। তো সেগুলোকে আমরা অনেকটাই রুখতে পেরেছি, যে যেহেতু আমরা এখন এই জিনিসটা অ্যাওয়ারনেসটা সাংঘাতিক চলে এসছে যে টিনেজে প্রেগনেন্সি নেওয়া উচিত না এবং বিয়েও করা উচিত না। এবার আরেকটা জিনিস, যে আপনার হয়তো মনে হচ্ছে যে পরে যে বেশি বয়সে প্রেগনেন্সি নিলে কোনো অসুবিধা আছে কিনা। দেখুন, আমরা এখন আমাদের চিকিৎসা পদ্ধতি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে মোটামুটি এমনও পেশেন্টের প্রেগনেন্সি আনা সম্ভব যাদের অলরেডি মেনোপজ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, তাদেরও প্রেগনেন্ট করা সম্ভব। সুতরাং এই যুগে দাঁড়িয়ে বলা উচিত না যে আপনি 30-এর আগে প্রেগনেন্সি নিন বা আপনি 40-এর আগে প্রেগনেন্সি নিন। কিন্তু একটা জিনিস, যে এখানে এমনও কনসেপ্ট আছে, ধরুন আপনার ফার্টিলিটির কোনো একটা প্রবলেম হতে পারে ফিউচারে, সেটা আমরা আগে থেকে প্রিডিক্ট করতে পারি কিছু টেস্টের মাধ্যমে। তো তখন কি বলা হয় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই বা যে কোনো আলাদা আলাদা করেও তারা তাদের সিমেন বা তাদের ওভাম বা ইভেন তাদের তৈরি করা যে ভ্রূণ, সেটাকে তারা ফ্রিজ করে রাখতে পারে ভবিষ্যতে ব্যবহার করার জন্য। ধরুন সাপোজ 25 বছরের কোনো কাপেল আছে, তারা চাইলো যে আমরা চাই আরো 10 বছর বা 15 বছর পরে আমরা বাচ্চা নেবো, এখন আমরা চাই না, তখন তারা ফার্টাইল। তো তারা যদি চায় আমাদের কাছে এসে, আমরা এর মাধ্যমে, আমাদের যে টেকনোলজি আছে তার মাধ্যমে সিমেন এবং আপনার যে ওভাম দুটোকেই আমরা ফ্রিজ করে রাখতে পারি। ইভেন তাদেরকে আমরা ফার্টিলাইজ করে যে ভ্রূণটা তৈরি হয় সেটাকেও আমরা ফ্রিজ করে রাখতে পারি। সুতরাং সেগুলোকে যখন তারা চাইবে যে আমরা এখন প্রস্তুত ফ্যামিলি করার জন্য, তখন তাদেরকে সেটা আবার প্রতিস্থাপন করা হবে। যদি তখন তাদের ফার্টিলিটি ন্যাচারালি চলে আসে তো চলে আসবে, কিন্তু তাদের কাছে একটা ব্যাকআপ তো থাকলো। তো সেটা সুতরাং আজকের দিনে কোনো বয়সী নয় যে এখনই আপনাকে নিতে হবে, এরপরে আপনার আর বাচ্চা হবে না, অপশন সবসময়ই থাকবে।
তো আরেকটা জিনিস আপনার হ্যাঁ থেকে জানা বলুন। ছিল, যেটা হচ্ছে ধরুন আমাদের যে পপুলেশন, হ্যাঁ পপুলেশন। তো এই পপুলেশনের মধ্যে আমরা এখন যে পপুলেশন আমাদের যে ইন্ডিয়ার বলুন বা গোটা ওয়ার্ল্ডের যে হুম পপুলেশন হুম বলুন, এই পরিস্থিতিতে আমাদের কি একটা বাচ্চা নেওয়া উচিত না দুটো বাচ্চা নেওয়া উচিত? দেখুন, এই কোশ্চেনটার উত্তর আমার যেটা সঠিক মনে হয় যে আপনি যদি নিজে যে কটা সন্তানকে ভরণ পোষণ করতে পারবেন, বড় করতে পারবেন ভালোভাবে, আপনি সে কটা বাচ্চা নিন। একটা বাচ্চা যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি স্যাটিসফাইড একটা বাচ্চা নিয়ে, তাহলে অবশ্যই একটা বাচ্চা। আর যদি আপনার মনে হয় যে আপনি একটার জায়গায় দুটো বাচ্চা বা তিনটে বাচ্চাও নেবেন, আপনি যদি তাদেরকে বড় করতে পারেন, ভালো যদি পরিবেশ দিতে পারেন, তাহলে আপনি অলওয়েজ ওয়েলকাম, তাতে কোনো বাধা নেই। তবে আমাদের যে গভর্নমেন্টের যারা পলিসি মেকার, তারা বলেন যে মানে দুটো বাচ্চার মধ্যেই সীমিত থাকা উচিত, তার চেয়ে বেশি নিলে মানে সেটা একটা হ্যাঁ, কারণ সোসাইটিতে অনেক আলটিমেটলি তো সময় বার্ডেন হতে, সোসাইটিতেও তো এটা এফেক্ট হ্যাঁ হচ্ছে। একটা বার্ডেন পড়ে সোসাইটিতে। এবার এটা সম্পূর্ণরূপে মানে ব্যক্তিগত। ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে এখন করার দরকার নেই। দেখুন, আগে ইন্ডিয়াতে যেটা ছিল, পপুলেশন র্যাপিডলি বাড়ছিল, কিন্তু লাস্ট দুটো সেন্সাসে দেখা যাচ্ছে যে আমাদের পপুলেশন অতটা হারে বাড়ছে না, একটা জায়গায় মোটামুটি স্টেবল হয়ে গেছে। তো আমাদের এখানে কি কাজ করছে, ফ্যামিলি প্ল্যানিং ভালো করে আমাদের কাজ করছে, যে বাচ্চা হয়ে যাওয়ার পর আমরা সব কাপলকে দিতে পারছি, যে ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলো দিতে পারছি। তো তার জন্য তাদের একটা অ্যাওয়ারনেস পপুলেশন, তৈরি হ্যাঁ হয়েছে। অ্যাওয়ারনেস অনেকটাই তৈরি হয়েছে এবং তাতে ভালোই কাজ চলছে। আচ্ছা, প্রেগনেন্সির সময়তে কি খুব ফ্রিকোয়েন্টলি যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, এতে হুম। কি কোনো প্রবলেম হয় না? দেখুন, প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড যেটা করা হয় সেটা জিনিসটা কি, আমরা সবসময় জানি যে এক্স রে করলে বাচ্চার ক্ষতি হয়, এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা। এক্স রেতে কি হয়, একটা রেডিয়েশন হয়, আয়োনাইজিং রেডিয়েশন, সেটা বেরোয়। কিন্তু আল্ট্রাসাউন্ডে যে টেকনোলজিটা ইউজ হয় সেটা একটা সাউন্ডের টেকনোলজি, আচ্ছা। যে আমাদের যে সাউন্ড আমরা শুনতে পাই না, 20,000 হার্টসের ওপরে যদি সাউন্ড হয়, তাহলে সেই সাউন্ড আমাদের কানে আসে না, আমরা সেগুলো শুনতে পাই। সুতরাং ওটা একটা জাস্ট সাউন্ড, সাউন্ডটা যায় পেটের মধ্যে, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আসে ওই যে ট্রান্সডিউসার, মানে যে মেশিনের যে প্রুফটা, সে ওই নিজে সাউন্ড পাঠায় এবং সাউন্ডটা রিফ্লেকশনটা নেয়। সেই সাউন্ডের রিফ্লেকশনেই ওখানে আমাদের একটা ছবি ফুটে ওঠে, সেটা আমরা দেখে জাজ করতে পারি যে হ্যাঁ এই রকম বাচ্চাটা আছে। আল্ট্রাসাউন্ড যদি কোনো প্রেগনেন্সিতে 100 বারও করা হয়, কারো দরকার পড়ে না, কিন্তু 100 বারও যদি করা হয়, বাচ্চার এক ফোঁটা কোনো হার্ম হবে না। নর্মালি আমরা প্রেগনেন্সিতে অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 7 বার আল্ট্রাসাউন্ড করাই। তো এটা ম্যান্ডেটরি, দরকার, এবং আল্ট্রাসাউন্ডে বাচ্চার কোনো ক্ষতি হয় না। এটা কিন্তু এটা সম্পূর্ণরূপে একটা মিথ। আচ্ছা, নর্মাল ডেলিভারি মানে আমাদের ধরুন বাচ্চা দুভাবে হয়, একটা নর্মাল ডেলিভারি করে, একটা সিজারিয়ান করে। একদম। তো কোন প্রসেসটা মানে একটা মহিলার জন্য ভালো? দেখুন, হ্যাঁ, আমাকে যদি এটার মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে হয় একদম সংক্ষেপে, তাহলে নর্মাল ডেলিভারি বেটার। এর কোনো আর কোনো অ্যান্সার হবে না। কিন্তু জিনিসটা এতটাও সোজা নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় যে আমি জাস্ট নর্মাল ডেলিভারি বেটার আর সিজার খারাপ। এখানে অনেকগুলো ফ্যাক্টর চলে আসে। কি আসে, যদি কোনো নর্মাল মানে কি, কোনো ধরনের কমপ্লিকেশন নেই, পেশেন্ট নিজে থেকে লেবারে গেল, তখন সেই পেশেন্টের নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে পেশেন্টের হয়তোবা নিজে থেকে নর্মাল ব্যথাই উঠছে না, হুম। আমরা তারপরে কিছু মেডিসিন দিলাম, চেষ্টা করলাম নর্মালের ব্যথা তোলার, তাতেও হলো না। বা বাচ্চার এমন একটা সাইজ যে মায়ের যে রাস্তা আছে সেখান থেকে বেরোতে পারছে না, তো তখন আমাকে অল্টারনেট হিসাবে তো একটা ডেলিভারি যে রুট বার করতে হবে, যেটা আমরা ডাক্তাররা হয়তোবা লাস্ট 50-60 বছর ধরে বার করেছি, তার আগে তো আর কোনো রাস্তাই ছিল না। তো এখানে আমরা সেফলি একটা অল্টারনেট, নর্মালের একটা অল্টারনেট হিসেবে এক সিজারিয়ান জিনিসটাকে আমরা পাচ্ছি। কিন্তু এটা কখনোই নয় যে সিজারিয়ানটা প্রাইমারি প্রেফারেন্স পাবে। আমরা প্রথমে নর্মালে চেষ্টা করব, যদি কোনো কারণে না হয়, তখন একটা অল্টারনেট ডেলিভারির মেথড হলো সিজার। আমাদেরকে সবসময় এভাবেই ভাবা উচিত, যে আমি প্রথমেই ভাববো না যে আমি সিজারিয়ান করব। নর্মাল যদি সব কিছু ঠিক থাকে তো নর্মাল ডেলিভারি প্রেফার্ড, যদি কোনো অসুবিধা হয় মা বা বাচ্চার, তখন আমরা সিজারের দিকে শিফট করব। যেমন ধরুন যেটা আমি দেখছিলাম, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হুম নর্মাল ডেলিভারির পার্সেন্টেজ হাই হুম রাদার দ্যান ইন্ডিয়া। মানে হুম ইন্ডিয়াতে
সিজারিয়ান হওয়ার পার্সেন্টেজ অনেক হাই। অনেক হাই। এটার কারণ কি? দেখুন, অনেকগুলো কারণ আছে। দেখুন, ফার্স্ট যে কারণটা সেটা হলো নর্মাল ডেলিভারির যে রেট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, তাদের জন্য যে মনিটরিং এর দরকার, যে বাচ্চা এবং মায়ের মনিটরিং, তাদের অনেক অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে। আমাদের ধরুন সাপোজ আমরা একটা মেশিন আছে যেটাকে আমরা সিটিজি বলি, ওটা ওই মেশিনটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় আজকেও আমাদের ইন্ডিয়াতে নেই অ্যাভেলেবেল, কিন্তু সিজার অ্যাভেলেবেল আছে। তো আমরা তখন কি ভয় পাই যে নর্মালে আমি চেষ্টা করছি, যে নর্মাল আমি ডেলিভারি ট্রায়াল দিচ্ছি, কিন্তু আমার কাছে কোনো টেকনোলজি নেই, তো সেখানে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি। তো তখন ডাক্তারবাবুরা ভয় পাচ্ছেন যে আমি এই টাইমে কি করতে পারবো। তাছাড়াও বিভিন্ন জায়গায় যেরকম ছোট ছোট হেলথ সেন্টারগুলোতে বলুন বা হসপিটালগুলোতে বলুন, সেখানে দেখা যায় রাউন্ড দ্য ক্লক ডক্টররা থাকতে পারছেন না, মানে স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট। অবজারভেশন অবজারভেশন যেহেতু হয় না, তখন তারা ভাবে যে এই পেশেন্টটাকে রেখে যাব, এর চান্স 50-50। সাপোজ ধরুন কোনো পেশেন্টের চান্স আছে নর্মাল হওয়ার চান্স 50-50, তখন তারা ভাবে না রেখে যাব, তখন আবার পরে গিয়ে ঝামেলা হতে পারে, তো তার থেকে আমরা সিজার করে দেই। এটাও একটা কারণ। নেক্সট কি হচ্ছে, আজকাল আমাদের দেশে যেরকম ম্যাটার্নাল রিকোয়েস্ট সাংঘাতিক বেশি আসছে, যে না বাবা আমি ব্যথা নেব না, পেইন নেব না, আপনি ডাক্তারবাবু সিজার করে দিন। এছাড়া আর একটা ছোট্ট কারণ হচ্ছে অনেক সময় যে মায়েরা বা তাদের বাড়ির লোকজনরা চাইছে যে আমি অমুক ডেটে অমুক টাইমেই আমরা চাইছি করতে, বাচ্চাটা করতে, তো তখন কিন্তু ডাক্তারের ওপরে খুব চাপ চলে আসে যে এই টাইমেই আপনাকে করতে হবে। তো তখন অনেক সময় বাধ্য হয়ে ডাক্তারকেও এই সিজারের ডিসিশনটা নিতে হয়। আচ্ছা, এখন আমি অনেক বেরিয়েছে পেনলেস নর্মাল ডেলিভারি, এটা এক্স্যাক্টলি কি? হ্যাঁ দেখুন, পেইনলেস নর্মাল ডেলিভারি যে জিনিসটা আছে সেটা হলো আপনার যে প্রসব যন্ত্রণা যেটা, সেটাকে অনেকটা কমিয়ে দিতে পারে। নর্মাল জিরো টলারেন্স হয় না, জিরো পেইন এই ব্যাপারটা নয়। পেইনলেস নর্মাল ডেলিভারিতে যে জিনিসটা হয় সেটা হলো পেশেন্ট নিজে থেকেই মোটামুটি স্পন্টেনিয়াস লেবারে যায়, বা আমরা কোনো একটা ওষুধ দিয়ে একটু ব্যথা তৈরি করি। তারপরে কি হয়, একটা টাইমের পর তাকে আমরা কিছু মেডিসিন দিই। মেডিসিন দিলে কি হয়, এই যে লেবার পেইনের যে ইন্টেন্স পেইনটা সেটা মোটামুটি 80% কমে যায়, কিন্তু 20% একটা ব্যথা থাকে। কারণ এই ব্যথাটাই এমন একটা জিনিস যেটা লেবারটাকে প্রগ্রেস করে। তো তখন কি হচ্ছে, আমাদের মেডিসিনের মাধ্যমে মা হাঁটাচলা করছে, পিঠে একটা ছোট্ট একটা এপিডিউরাল বলে একটা অ্যানাস্থেসিয়া হয়, সেটা দেওয়া হয় পিঠে, একটা ছোট্ট সুচ ফুটিয়ে তার মাধ্যমে মেডিসিনটা দেওয়া হয়। এবার কি হচ্ছে, মা হাঁটাচলা করছে, ওখান থেকে একটু একটু করে মেডিসিন যাচ্ছে, তার ফলে ব্যথাটাও আস্তে 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 কমে যাচ্ছে। তারপরে একটা টাইমের পর যখন পুরোপুরি মানে রাস্তা খুলে যায়, তারপরে পেশেন্টকে আমরা নর্মাল ডেলিভারি করিয়ে দিই। এই হলো পেইনলেস নর্মাল ডেলিভারি ব্যাপারটা। এবার এপিডিউরাল ক্যাথেটারটা পরেও রাখতে পারি, যদি যে পোস্ট ডেলিভারি যে পেইন, সেটার জন্য আমরা ইউজ করতে পারি। এছাড়া আরও একটা পেইনলেস নর্মাল ডেলিভারির একটা কনসেপ্ট আছে, সেটা হলো একটা গ্যাস আছে ইন্টোনক্স, মিনস একটা নাইট্রাস অক্সাইড আর একটা অক্সিজেনের মিক্সচারের একটা গ্যাস আছে। তো ওটা যখন ব্যথা হচ্ছে মায়ের, তখন একটু করে মাকে ইনহেল করতে দেওয়া হচ্ছে, তাতে অনেকটা ব্যথা কমে যায়। সেটার মাধ্যমে কিন্তু পেইনলেস ডেলিভারি করা সম্ভব। কিন্তু এটা ভুল ধারণা যে পেইনলেস মানে 100% পেইনলেস হবে। কিছুটা ব্যথা হবে, কিন্তু সেটা বিয়ারেবল হবে। এমন নয় যে নর্মাল লেবারে যে সাংঘাতিক ব্যথাটা, সেটা অনেকটাই কমিয়ে দিতে পারে। এটা কোনো সাইড এফেক্ট? দেখুন, সাইড এফেক্ট সেভাবে নেই, কিন্তু এপিডিউরাল দেওয়ার ফলে যেটা হয়, একটা অবশ্যই আমরা যে পিডিপিএইচ বলা হয়, পোস্ট ডিউরাল পাংচার হেডেক, মানে নেক্সট ধরুন ডেলিভারির 1 দিন বা 2 দিন পরে একটা ঘাড়ে ব্যথা হতে পারে, বা একটুখানি এপিডিউরালের জন্য যেরকম প্রবলেম হতে পারে, একটু প্রেশার কমতে পারে, কিন্তু সেটা আমরা অ্যানাস্থেটিস্টের সুপারভিশনে করি, তো খুব একটা প্রবলেম হয় না, তো তারা মোটামুটি দেখে রাখে। তো এটা রিলেটিভলি সেফ আমরা বলতে পারি, যে একটা নর্মাল ডেলিভারির পেইন কম্পোনেন্টটাও আমরা সরিয়ে দিতে পারছি। এর থেকে ভালো আর কি হতে পারে। তো অ্যাজ এ ডক্টর, আপনার ক্ষেত্রে আমরা দিলাম 3 ধরনের ডেলিভারি, একটা হচ্ছে নর্মাল ডেলিভারি, একটা হচ্ছে পেনলেস নর্মাল ডেলিভারি, আর একটা হচ্ছে সিজার। এই তিনটের মধ্যে কোনটা সব থেকে সেফ আর কোনটা করলে মারা সুস্থ থাকবে? দেখুন, আমার মতে যে নর্মাল ডেলিভারি যেটা আছে সেটা হলো সবচেয়ে সেফ।
কারণ নর্মাল ডেলিভারিতে আমরা চাই মিনিমাল ইন্টারভেনশন করতে। ইভেন অনেক বিদেশে আছে অনেক জায়গায় যে ড্রাগলেস ডেলিভারি, কোনো ওষুধপত্র তাদেরকে দেওয়া হয় না। তারপরে ধরুন ওয়াটার বার্থ, মানে জলের মধ্যে বাচ্চা ডেলিভারি হচ্ছে, এই সব কনসেপ্টগুলোও কিন্তু আজকের দিনে আছে। তো এখানে কি সুবিধা পাচ্ছে মায়েরা, যে তাদের অলমোস্ট ব্যথাটা যতটা আছে সেটা অবশ্যই আমরা যদি একটা কাজ করতে পারি, বার্থ অ্যাটেন্ডেন্ট মানে মায়ের সাথে সাপোজ তার হাজবেন্ড থাকলো সাহস দেওয়ার জন্য, তো তখন কি হয়, অনেকটা ব্যথাটা সে অনেক কম ফিল করতে পারে। একটা ব্যথার তো একটা ইমোশনাল কম্পোনেন্ট থাকে, সেই জিনিসটাকে অনেকটা কমানো যেতে পারে। নেক্সট যে জিনিসটা হয় সেটা হলো একদম পুরো মিনিমাল ইন্টারভেনশনের মাধ্যমে আমরা যদি নর্মাল করাতে পারি এটা বেস্ট। এবার কেউ ধরুন নর্মালটা সহ্য করতে পারছে না, তখন তার জন্য আমরা পেইনলেস নর্মালটা যাচ্ছি। এবার ধরুন কোনো একটা কমপ্লিকেশন হলো, সাপোজ বাচ্চার হার্ট রেট কমে গেল কোনো কারণে, বা বাচ্চার যে লেবারটা যেভাবে প্রগ্রেস করার কথা সেটা প্রগ্রেস করছে না, বা ধরুন মায়ের কোনো একটা বড় কমপ্লিকেশন, সাপোজ খুব প্রেশার হাই হয়ে যাচ্ছে, বা মায়ের এমন একটা কমপ্লিকেশন আছে যার জন্য নর্মাল ডেলিভারির যে অসুবিধা, যে আপনার যে মায়ের যে শরীরে যে চাপটা পড়ছে সেটা নিতে পারছেন, ধরুন একটা হার্ট ডিজিজ আছে বা একটা কিডনি ডিজিজ আছে, তখন আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ইলেকটিভলি সিজারিয়ান সেকশনও করতে হচ্ছে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখেছি যে হাজবেন্ডকে অ্যালাউ করে লেবার রুমে, আমরাও করছি এখন কলকাতাতেও মানে অনেক ভালো ভালো সেট আপে, যেখানে মানে হাজবেন্ডকে আমরা অ্যালাউ করছি, ইভেন সিজারিয়ান সেকশনেও হাজবেন্ড থাকছে, নর্মালে তো থাকছেই, নর্মালে হাজবেন্ড পাশে বসে থাকছে, সে মাকে করছে। এবার হাজবেন্ড যদি থাকতে পারে তো হাজবেন্ড, এটাকে আমরা বার্থ অ্যাটেন্ডেন্ট বলি, তো বার্থ অ্যাটেন্ডেন্ট আমরা এখন অ্যালাউ করছি। আপনার মতে আজকের দিনে মহিলাদের হেলথ চেক আপ কতটা দরকার? দেখুন, মেয়েদের হেলথ চেক আপ খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা খুব ভালো করে জানি যে মেয়েদের বিভিন্ন ধরনের প্রবলেম, যেরকম ইরেগুলার পিরিয়ড, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, এছাড়াও আরও ধরুন গাইনোকোলজিক্যাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিন্তু এখন সাংঘাতিক রকম রাইজ করছে। তো আমার যদ্দূর ধারণা যে প্রত্যেকটা মেয়েকে মোটামুটি তাদের যখন বয়স ওই 15-16 ওপরে হয়ে যায়, তখন থেকেই তাদেরকে কিন্তু নিয়মিত হেলথ চেক আপ করতে হয়। এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। নাম্বার 1, কিছু কিছু প্রিভেন্টিভ ভ্যাকসিন আছে যেটা তাকে নিতে হবে। নেক্সট এইচপিভি ভ্যাকসিনেশন যেটা। নেক্সট কি আছে, নেক্সট হলো গিয়ে যখন মোটামুটি বয়স 25 উপরে উঠে যায়, তখন নিয়মিত 1-2 বছর পর পর প্যাপসমিয়ার বলে একটা ছোট্ট একটা এক্সামিনেশন আছে, সেটাকে করতে হয়। নেক্সট কি আছে, পেশেন্টের যে ব্রেস্ট এক্সামিনেশন, সেটা কিন্তু ডক্টররা ভালো করতে পারে, সেলফ যদি করতে পারে খুবই ভালো, কিন্তু ডক্টরকে দিয়ে যদি এই প্যাপসমিয়ারের সাথে সাথে 1-2 বছর পর পর যদি করিয়ে নেওয়া হয়, সেটা কিন্তু সাংঘাতিক রকমের হেল্পফুল। কারণ আমরা এই দুটো ক্যান্সারকে হওয়ার অনেক আগে ডিটেক্ট করে তাদেরকে আমরা প্রিভেন্ট করে দিতে পারি, এটা সাংঘাতিক রকমের সুবিধা। এছাড়াও যে হেলথ চেক আপে এবার প্রবলেম কি আছে, আমাদের ম্যাক্সিমাম মেয়েদের যেটা প্রবলেম, অনীহা, যে আসবে না ডাক্তারের কাছে, কোনো প্রবলেম না হলে কেন আমরা যাব। কিন্তু আমার যেটা ধারণা সেটা হলো কি, সবাইকে এটা করা উচিত। আজকের দিনে হয়তো বা 10%-20% যারা আছে তারা করছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তারা করে প্রায় সবাই, কিন্তু আমাদের দেশেও এই জিনিসটা অনেকটা বাড়ানো দরকার, যে নিয়মিত হেলথ চেক আপ, একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে অন্ততপক্ষে দেখিয়ে নিলাম, তার যা যা প্রবলেম, যদি কিছু পিরিয়ড রিলেটেড প্রবলেম থাকে সেটাও সলভ হবে, তার সাথে আপনার এই ধরনের যে ক্যান্সারের যে স্ক্রিনিংগুলো সেগুলোও হয়ে যাচ্ছে। এটা কত কত ফ্রিকোয়েন্টলি করা উচিত? এটা দেখুন, মানে ইন্ডিভিজুয়ালাইজ অবশ্যই করতে হয়। যদি কারো কোনো প্রবলেম থাকে তখন ফ্রিকোয়েন্সিটা অনেক বাড়ে, কিন্তু নর্মাল যদি কেউ হয় তার 2-3 বছরে একবার করে করলেই যথেষ্ট, তার চেয়ে বেশি দরকার নেই। আচ্ছা, আপনি তো ধরুন একজন মেল গাইনোকোলজিস্ট, আর এটা ট্রিটমেন্টটা পুরোপুরি মেয়েদের, তো এক্ষেত্রে আপনি কোনো প্রবলেম ফেস করেন? দেখুন, এই জিনিসটা তো প্রথম থেকেই, আমারও যখন এই সাবজেক্টে এসছিলাম তখন থেকেই আমার মনে হয়েছিল যে প্রবলেম কিছু হবে কিনা, তখন মাথায় সাংঘাতিক চিন্তা ছিল। কিন্তু আস্তে আস্তে যখন পেশেন্টদের সাথে ইন্টারাক্ট করা শুরু করি, পেশেন্ট যখন দেখা শুরু করে, আমাদের যখন ট্রেনিং হয়, তখন কিন্তু এই প্রবলেমগুলো সত্যি কথা বলতে গেলে কখনো ফেস করিনি। আমার কখনো হেজিটেন্ট মনে হয়নি যে
মেয়েদেরকে আমি ট্রিটমেন্ট করছি। বরঞ্চ অনেক সময় মনে হয় যে মেয়েদের কিছু কিছু জিনিস মানে কষ্টের কথা যেগুলো হয়তোবা কাউকে তারা বলতে পারছে না, তারা এসে হয়তোবা আমাকে জানাচ্ছে যে আমার শরীরে এরকম প্রবলেম হচ্ছে, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না। ধরুন একজন প্রেগনেন্ট মা, সে এসে বলছে যে আমার নিয়মিত বমি হচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি, কিছু খেতে পারছি না, অন্তত বাড়ির সবাই বলছে না না ওরকম তো সবারই হয়। তো সেই যে সেই সহানুভূতিটা, তাকে যখন আমি একবার বললাম না হ্যাঁ তুমি যেটা বলছো তোমারটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, তোমার এই ওষুধগুলো খাও, আরও কিছু একটু হাইড্রেটেড থাকবে, একটু ওআরএস এর জল খাও, তখন ঠিক হয়ে যাবে। তো তখন যে সে অ্যাসিওরেন্সটা পেয়ে গেল, তো তারপর থেকে তার যাই প্রবলেম হোক না কেন, যতই তার একান্ত প্রবলেম হোক না কেন, পেশেন্ট কিন্তু তারপর থেকে আমাকেই সব এসে বোঝাতে মেন্টাল শুরু করে। সাপোর্টটা আপনার থেকে প্রথমে হ্যাঁ পেয়ে হ্যাঁ, যাচ্ছে। এই জিনিসটা কি হয়, প্রথম পেশেন্টের সাথে র্যাপো বানানো। অনেক সময় দেখা যায় খুব ছোট যদি হয় বাচ্চা মেয়েরা, তখন অনেক সময় তাদের প্রবলেম হয়, কিন্তু বাচ্চা মেয়েরা যখন আসে নর্মালি অ্যাকম্প্যানি করে তাদের মায়েদের সাথে। এবার কি হয়, তো প্রথমে মায়েদেরকে সাথে বাচ্চারা যখন এলো, তখন বাচ্চাদেরকে যে কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, এই পরীক্ষা একটা হয়েছে, একটা ছোট অন্যরকম কিছু কোয়েশ্চেন করে, মানে যাতে একদম free হয়ে যায়। ডাইরেক্টলি, হ্যাঁ ডাইরেক্টলি আমরা জাম্প না করে, তখন তারপরে একটু মায়ের কাছ থেকে ছোট করে একটু হিস্ট্রি নেওয়ার পরে দেখা যায় অনেক সময় মা যদি ভুল বলছে, তখন মেয়ে বলছে না না আমার এই প্রবলেম না, আমার অন্য প্রবলেম আছে। তো এইভাবে আস্তে 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 পেশেন্টের একটা কনফিডেন্স পেয়ে গেলে তারপরে কোনো প্রবলেম হয় না অ্যাকচুয়ালি। যতই মানে মেল ফিমেলে আর তখন আর খুব একটা প্রবলেম থাকে না। তো আমরা কি এটা বলতে পারি 2025 সালে বসে 100% মহিলা হুম যারা তাদের যে শারীরিক সমস্যা হুম হুম। ফুলে কি একজন মেল গাইনোকোলজিস্টকে বলতে পারে? দেখুন অবশ্যই পারে। দেখুন পেশেন্টরা অনেক সময় ভাবে যে না আমি একজন ছেলে ডাক্তারের কাছে যাব, সে হয়তো বা আমাকে জাজ করবে, আমার কি প্রবলেম আছে সেটা নিয়ে আমাকে, প্রথম কথা যে তারা হয়তো বা ভাবছে যে তাদেরকে আমি জাজ করব, তাদেরকে হয়তো বা আমি কিছু এমন কোয়েশ্চেন করব, বা তাদেরকে আমি হয়তো বা এমন কিছু অ্যাডভাইস দেবো যেটা তাদের অবশ্যই মানে সম্মানে আঘাত হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, ইভেন আমি এবং আমার যারা ফেলো গাইনোকোলজিস্ট ছেলেরা আছে বা মেয়েরা, যেই হোক না কেন, আমরা কখনো আমাদের পেশেন্টকে জাজ করি না, আমরা পেশেন্টের যে রোগটা আছে সেটাকে জাজ করি, তাকে ট্রিট করার চেষ্টা করি। আমার পেশেন্টের যদি এরকমও হয় কিছু, মানে হয়তো বা এমন কিছু তার মানে সিক্রেট আছে যেগুলো হয়তো বা সে আমাকে এসে শেয়ার করলো, আমি কিন্তু সেটা নিয়ে কোনোদিনও কোথাও ডিসক্লোজ করব না, এবং তার সামনেও তাকে এমন কোনো অ্যাডভাইস দেবো না তাতে যাতে তার সম্মানহানি হয় বা তার খারাপ লাগতে পারে। তাকে অবশ্যই বলবো খুব মানে এতে সচেতনভাবে এবং খুব ঠান্ডা মাথায় তাকে বোঝাতে হবে যে আপনি এই জিনিসটা আপনার মধ্যে প্রবলেম আছে, আপনার লাইফস্টাইলে ধরুন এই সমস্যাটা আছে, এটাকে আপনি ঠিক করুন। আপনার এটা যদি ঠিক করেন তাহলে আপনার এই প্রবলেমটা ঠিক হবে। এবং পেশেন্টকে সবসময় এইভাবেই কনফিডেন্সে নিতে হয় যে আপনার যে রোগটা সেটাকে আমি জাজ করছি, আপনাকে কখনোই জাজ করব না। তো তাহলেই কোনো প্রবলেম থাকে না। পেশেন্টরাও প্রথমবার হয়তো বা হেজিটেন্ট হয়ে আমাদের কাছে আসে, কিন্তু যখন বেরিয়ে যায় বা সেকেন্ড বার আসে, তখন কিন্তু সাংঘাতিক রকমের কনফিডেন্সে থাকে। তো এই প্রবলেমটা আর সেকেন্ড টাইম আর হয় না, প্রথমবার একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, আমাদের সমাজে যেটা হয় যেটা হচ্ছে কোনো মহিলা যদি কনসিভ না করে বা কনসিভ হতে দেরি হয়, সেক্ষেত্রে সমস্ত দোষটাকে মেয়েদের উপরেই পড়ে। তো এটা সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন সবচেয়ে বড় কথা, এটা সম্পূর্ণরূপে একটা মিথ। কোনো একটা কাপেলের ধরুন বাচ্চা আসছে না, তো তার জন্য যে মানে ওয়ার্কআপটা হয় তার মধ্যে 40% কন্ট্রিবিউট করে, অলমোস্ট 40% কন্ট্রিবিউট করে মেল ফ্যাক্টর, আর 60% কন্ট্রিবিউট করে ফিমেল ফ্যাক্টর। সুতরাং মেয়েটার ওপরে পুরোপুরি দোষ দেওয়াটা কখনোই ঠিক নয়। অনেক সময় এরকম দেখা গেছে যে পেশেন্টের হয়তোবা ধরুন হাজবেন্ডের স্পার্ম কাউন্ট সাংঘাতিক কম, বা স্পার্মের মরফোলজি খুব খারাপ, এরকম অনেক পেশেন্ট আমরা পাই। তো তখন তো মেয়েটাকে দোষ দিয়ে লাভ নেই। তো আবার অনেক সময় এটাও দেখা গেছে যে মেয়েদের ফ্যাক্টরে কোথাও না কোথাও প্রবলেম আছে। এবার দেখুন পার্সেন্টেজ ওয়াইজ এরকম যে মেল এবং ফিমেল ফ্যাক্টর, কিন্তু দেখা গেছে যে ফিমেলের যে নাম্বার অফ যে প্রবলেমগুলো আছে, ধরুন টিউবাল ফ্যাক্টর, ইউটেরাইন ফ্যাক্টর বা ওভারিয়ান ফ্যাক্টর, এই তিনটে যে ফ্যাক্টর মেইনলি থাকে, তো এই ফ্যাক্টরগুলোতে দেখা যায়
যে আপনার যে ফিমেলের যে প্রবলেমগুলো সেগুলোকে কিন্তু সলভ করা আমাদের পক্ষে অনেক সময় সোজা হয়ে যায়, কিন্তু মেল ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে কিন্তু সলভ করা খুব কঠিন হয়। কিছুটা মেডিসিন দিলাম, তাতে কাজ হলো তো হলো, না হলে কিন্তু অনেক সময় দেখা যায় মেল ফ্যাক্টর হলে আইভিএফ এর দিকে যেতে হয়। হয়তোবা ফিমেল ফ্যাক্টরে হয়তোবা ছোট একটা মেডিসিনে হয়ে গেল, বা অনেক সময় দেখা যায় ছোট একটা সার্জারির পরে বাচ্চা চলে এলো, কিন্তু মেল ফ্যাক্টরে কিন্তু সেটা সবসময় হয় না। মেল ফ্যাক্টরগুলো কিন্তু একটু ডিফিকাল্ট ট্রিট করা। এবার ধরুন যে অক্ষমতা বাচ্চার না, আশা এটা কি পার্সেন্টেজটা মেল বেশি হয় না ফিমেল বেশি হয়? না না, বললাম তো মোটামুটি আপনার মেল ফ্যাক্টর থাকে, মানে মানে মেলদের 40% মেলদের প্রবলেম থাকে। ধরুন আমাদের কাছে মানে 100 জন কাপল এসছে, যে যারা এতে বাচ্চা আসছে না যাদের, তো তখন তাদের যদি টেস্ট করা হয় যে মেল ফ্যাক্টর বেরোবে 40 জনের আর ফিমেল ফ্যাক্টর বেরোবে 60 জনের। না, সেটা কি আপনার হুম, অনেক সময় কি হয়, মেল মানে হুম, ছেলেরা এই মানে টেস্ট গুলোই করে না হ্যাঁ যে আমার টেস্ট প্রবলেম করতে চায় আছে। না, হ্যাঁ আমার তো সেই প্রবলেম আছে। কারণে তো নয় যে হুম, যেহেতু কম লোক হুম, ছেলেরা আসছে টেস্ট হুম। করানোর জন্য, সেই জন্যই পার্সেন্টেজটা কম। না না না, দেখুন যখন কোনো কাপল আমাদের কাছে আসে, তো আমরা সবসময় একদম ফার্স্ট যেটা ইনভেস্টিগেশন সেটা থাকে হাজব্যান্ডের সিমেনের টেস্ট। তো মেলদের টেস্ট তো করতেই হবে, টেস্ট যদি না করে তো আমরা ট্রিটমেন্টই তো এগোতে পারবো না। তো হ্যাঁ, সেখানে কিন্তু মানে দেখা গেছে কি, হুম, মানে মেল ইগোর জন্য হ্যাঁ ইগোর অনেক জন্য সময় অনেক সময় করতে চায় না, আসেই না, আসেই না হসপিটাল অব্দি পেশেন্ট। না এলে টেস্ট কি করে হবে? হসপিটালে অব্দি না এলে সেটা সেটা তো আমাদের কাছে রেজিস্টার্ডই নয়, মানে সেটা পুরোপুরি আনরেজিস্টার্ড কেস। হ্যাঁ, তা আপনি যেটা বলছেন সেটার জন্য হতে পারে, হয়তো বা আমরা যেটা দেখতে পাই সেটা 60-40, সেটা হয়তো বা অন্য কিছু, কিন্তু সেটা মানে সেটা বলা আমাদের পক্ষে সম্ভব না। যা ডেটা আছে তার উপরে নির্ভর করেই আমরা আলটিমেটলি বলতে পারি যে এই জায়গায় জিনিসটা আছে। আচ্ছা, একটা জিনিস শোনা যায় কসমেটিক গাইনোকোলজি, হ্যাঁ, মানে এটা কি খুব প্রয়োজন, না এটা একটা বিলাসিতা? না না, আজকের দিনে দেখুন কসমেটিক গাইনোকোলজি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখুন অনেকেরই হয় এরকম যে কসমেটিক গাইনোকোলজি অ্যাকচুয়ালি জিনিসটা কি। কসমেটিক গাইনোকোলজিতে যে জিনিসটা হয় সেটা হলো যে মেয়েদের যে প্রাইভেট পার্টস হুম, সেই জায়গাটাকে অনেক সময় কি হয়, নর্মাল ডেলিভারি হলো, বা আপনার সাপোজ এরকমও হয় যে এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ হয় যেটাতে সাংঘাতিক রকমের ব্যথা হয়, সেই প্রবলেমটা বলুন। এর এর ফলে অনেক সময় যে ধরুন নর্মাল ডেলিভারির পরে যে মেয়েদের যে প্রাইভেট পার্টস সেগুলো অনেক সময় লুজ হয়ে যায়, তার জন্য অনেক প্রবলেম আসতে পারে, তাদের শারীরিক প্রবলেম, প্রোল্যাপসের মতো প্রবলেম আসতে পারে, বা বিভিন্ন ধরনের আপনার ধরুন ইউরিন পাস করতে গেলে বা আপনার ইয়ে করতে গেলে, পটি করতে গেলে তখন প্রবলেম হয়। সেই জিনিসগুলো থেকে মেয়েদেরকে যখন আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করি, সেখানে একটা উপায়ই ছিল আগে শুধুমাত্র সার্জারি, কিন্তু এই কসমেটিক গাইনোকোলজি, লেজার বা এই ধরনের বিভিন্ন টেকনোলজি আসার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলোকে অনেকটা ঠিক করা যাচ্ছে, মানে ওকে। পিআরপি বা লেজারের হুম, হুম, মাধ্যমে হুম। আমরা কিন্তু খুব ভালো বাহ। মানে জিনিসটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারছি উইদাউট এনি সার্জারি। নেক্সট কি আছে কসমেটিক গাইনোকোলজিতে, আর একটা ধরুন এন্ডোমেট্রিওসিস, মানে একটা কন্ডিশন হয় যেখানে সাংঘাতিক রকম মেয়েদের পেটে ব্যথা হয়, তার একমাত্র চিকিৎসা হলো গিয়ে মানে সার্জারি, অথবা আপনার হলো কিছু মেডিসিন যাতে পুরো পিরিয়ড বন্ধ করে রাখতে হয়, সেটাও একটা কষ্টের বিষয়। তো সেই প্রবলেম থেকে মেয়েদেরকে আমরা করতে পারি এই লেজার বা এগুলোর মাধ্যমে, এই ট্রিটমেন্টগুলো দিলে কসমেটিক কসমেটিক গাইনোকোলজি। গাইনোকোলজির কিছু জিনিসপত্র দিয়ে আমরা জিনিসটাকে ঠিক করে দিই। দেখুন কিছু লোক মানে ভাবে যে কসমেটিক গাইনোকোলজি পুরোপুরি একটা বিলাসিতার ব্যাপার, হুম। কিন্তু মোটেই সেটা বিলাসিতার ব্যাপার নয়, এটা একটা নিড অফ দ্য আওয়ার। হয়তোবা আজ ভাবছি আমরা বিলাসিতা, কিন্তু আজ থেকে 5 বছর পরে দেখা যাবে এটাই কমন, এটাই নর্মাল জিনিস, মানে নর্মালটাকে আমরা নর্মাল নরম। রাখতে পারবো বাহ। তখন। আচ্ছা, 40 বছর পেরিয়ে গেলে কি জ্বরেও কি বাদ দিতে হয়? না না, এটা তো একদমই ভুল ধারণা। দেখুন আগেকার দিনে যেটা হতো, আমাদের কাছে ট্রিটমেন্ট অপশন অনেক কম ছিল, অনেক মেডিসিন কম ছিল, তার ফলে আমরা কি করতে হতো যে মোটামুটি 40-45 বছর বয়সে মেয়েদের যে প্রবলেমগুলো হয় এটাকে বলা হয় পেরিমেনোপজাল গ্রুপ। মিন্স মোটামুটি ওনাদের ওই মেনোপজ হয়ে যায় 45 থেকে 50-এ, তার আগে আগে কিছু হরমোনাল ডিস্টারবেন্স হয়, তার ফলে ইউটেরাসে অনেক সময় কিছু একটা ফাইব্রয়েড এলো, বা অনেক সময় দেখা যায় অ্যাডিনোমায়োসিস, মানে ইউটেরাসটা একটু বড় হয়ে গেল, এর ফলে কি হয় হেভি ব্লিডিং হতে পারে অনেক মেয়েদেরই।
তো তখন কি হতো, আমাদের কাছে খুব একটা বেশি ট্রিটমেন্টের অপশন থাকতো না। তখন আমরা কি করতাম, ডিইউবি বলে একটা টার্ম ছিল, ডিসফাংশনাল ইউটারাইন ব্লিডিং। তো তার ফলে ধরে ধরে হিস্টেক্টমি একটা আজ থেকে 10 বছর 20 বছর আগে হয়তো বা এগুলো হতো। কিন্তু এখন অ্যাডভান্স ইউএসজি এসছে আমাদের কাছে, অ্যাডভান্স ট্রিটমেন্ট মোডালিটি এসছে। তার ফলে আমরা বলতে পারি যে এই হিস্টেক্টমি যেটা 40 বছরের আশপাশে যেটা হতো আগে, সেটাকে আমরা 90% কমিয়ে এনেছি। তো তার ফলে একদমই এখন 40 বছরে আমরা ইউটেরাস বাদ দেওয়ার কথা ভাবিও না। আমরা আগে ট্রিটমেন্ট করব বিভিন্ন, যদি খুব বেশি বড় ফাইব্রয়েড হয় তাহলে সেটাকে আমরা শুধু ফাইব্রয়েডের অপারেশন করব, ইউটেরাসটাকে কেন পুরোটাকে বাদ দেবো। আমরা ইউটেরাসকে যতটা পারি প্রিজার্ভ করার চেষ্টা করি, কারণ ইউটেরাস থেকে অনেক ইম্পর্ট্যান্ট হরমোন রিলিজ হয়, যার ফলে মেয়েদের যে ধরুন হার্টের প্রবলেম থেকে সেটাকে বাঁচায়, হাড়ের ক্ষয় থেকে বাঁচায়, তারপরে যে আপনার মুড সুইংসগুলো হয় সেগুলো থেকে বাঁচায়। সুতরাং ইউটেরাসকে আমরা যতটা পারি চেষ্টা করি যে ইউটেরাসকে প্রিজার্ভ করতে হবে। হিস্টেক্টমি হলো একদম লাস্ট অপশন, যদি কোনো কিছু মেডিসিন কাজ করছে না, কোনো কিছুতে কাজ হচ্ছে না, লাস্টে গিয়ে আমরা তারপরে হিস্টেক্টমি করি, তার আগে তো করিই না। আচ্ছা, আইভিএফ জিনিসটা কি, আর এই আইভিএফটা কখন দরকার পড়ে আমাদের? আইভিএফ কথাটার ফুল মানে হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে কি শরীরের বাইরে গিয়ে ফার্টিলাইজেশন হচ্ছে। এখানে যেটা হয় মেইনলি, যাদের ধরুন খুব কমপ্লেক্স প্রবলেম থাকে ইনফার্টিলিটির, তখন কি করি আমরা, যে শুক্রাণু এবং ডিম্বাণুকে সংগ্রহ করে বাই ল্যাবে একটা তাদের মধ্যে ভ্রূণ সৃষ্টি করা হয়, এবং সেই ভ্রূণটাকে তৈরি করে আবার মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়, এবং তারপরে নর্মাল যেরকমভাবে প্রেগনেন্সি হয় সেরকমভাবেই চলতে থাকে। এটা হলো আইভিএফ। আর আইভিএফ কখন দরকার পড়ে, মানে খুব যদি কমপ্লেক্স প্রবলেম থাকে, ধরুন নর্মাল কিছুর মাধ্যমে আসবে না, মানে মেল বা ফিমেল ফ্যাক্টরের ফলে, তখন অনেক সময় আমরা আইভিএফ করতে সাজেস্ট করি। সন্তান ধারণের জন্য আইভিএফ কি 100% কাজ করে না? এখানে কোনো, দেখুন আইভিএফ এ সাকসেস যেটা, সাকসেস এবার দেখুন আইভিএফ যে সাকসেসফুল হবে 100% বলে কোনো কিছুই হয় না। সাপোজ ধরুন কোনো একটা কাপেলের নর্মাল প্রেগনেন্সি আসার চান্স ধরুন 5% বা 10%, খুব হার্ডলি। এবার সেই জিনিসটাকে আমরা যখন আইভিএফ করি তখন তাদের পার্সেন্টেজ হয়তো বা বেড়ে 60% 70% অবধি চলে যেতে পারে। তো এই যেই গ্যাপটা, এই গ্যাপটাকে পূরণ করে হলো আইভিএফ। তো তার মাধ্যমে আমরা চান্সেস অফ প্রেগনেন্সি অনেকটা বেড়ে যায়। তো আমি যদি ধরুন সাপোজ কারো 5% থাকে, সেখান থেকে যদি আমি 50% নিয়ে যেতে পারি, তো 10 টাইমস আমি বাড়িয়ে দিতে পারছি। কিন্তু 100% সাকসেস কখনোই হয় না। কিন্তু দেখা গেছে আমরা যখন ডক্টররা যখন পেশেন্টদেরকে কাউন্সিলিং করি, তাদের সব রিপোর্ট নিয়ে যখন দেখি, তখন অ্যাপ্রক্সিমেটলি চেষ্টা করি যেন 50-র ওপরে চান্সেস থাকে। তাহলে হয়তোবা একবার হার্ডলি দুবারের মধ্যে যেন পেশেন্ট প্রেগনেন্ট হয়ে যায়, সেটাকে আমরা সবসময় মাথায় রাখি। আচ্ছা, আমরা একদম পডকাস্টের একদম শেষে চলে এসেছি। তো আমাদের পডকাস্ট শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনাকে আমি করব, সেটা হচ্ছে ধরুন আজকের দিনে যে মহিলা, তাদের অনেক বাধা বিপত্তি থাকে, তো সেই সমস্ত মহিলাদের জন্য আপনার কি অ্যাডভাইস হবে, সেটা যদি আমাদের দর্শককে একটু বলেন তাহলে আমরা খুবই উপকৃত হব। আমি যেটা বলতে চাইবো আজকের সব মহিলাদেরকে, সেটা হলো আপনাদের দেখুন, আজকে আপনারা শুধুমাত্র যে বাড়িতে থেকে বাড়ি সামলাচ্ছেন সেরকম না। আজকে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, পাইলট হচ্ছে, আজকে মেয়েরা গাড়ি চালাচ্ছে, ইভেন জাহাজ চালাচ্ছে, তারপরে ইভেন মহাশূন্যও চলে যাচ্ছে। সুতরাং মেয়েদের যে স্বাস্থ্যের যে প্রবলেমটা, সেটাকে আজকের দিনে আপনারা কিন্তু অবহেলা করবেন না। যাই আপনার প্রবলেম থাকুক না কেন, অবশ্যই যে কোনো যে ডক্টর আছেন, যে স্পেশালিস্ট যার দরকার, তার সাথে আপনারা কনসাল্ট করুন। নিজেদের যে কোনো সমস্যাকে শুধুমাত্র নিজের কাছে চেপে রাখবেন না, সেটাকে অবশ্যই আপনি কিওর করার চেষ্টা করুন। এইটুকু আমার আপনাদের কাছে একটা শুধুমাত্র মেসেজ থাকবে। আপনারা দেখুন, আপনাদের অনেক বড় দায়িত্ব যে সন্তান তো ধারণ করা এবং সন্তানকে জন্ম দেওয়া, এটা কিন্তু শুধু মেয়েরাই পারে। আমরা ছেলেরা কিন্তু শত চেষ্টা করেও সেটা পারবো না। সুতরাং আপনাদের
নিজেদেরকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আপনাদের অনেক বেশি আমাদের থেকে। থ্যাংক ইউ ডক্টর পল্লব রায়। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি যে আপনার এই অমূল্য সময় থেকে একটা টাইম বার করে আমাদের কাছে এসেছেন, আমাদের অনেক কিছু অজানা জিনিস যেটা আপনি আমাদের বললেন সেটা আমাদের দর্শক বন্ধুদের খুবই কাজে লাগবে। তো এই ধরনের টপিক, এই ধরনের সাবজেক্ট যদি আরও আপনাদের জানতে হয়, আমাদের ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।